জাঙ্কুক শুয়ে আছে তের ছোট্ট বুকে মাথা রেখে। তে ওদিকে ঘুমোচ্ছে বেঘুরে, চোখ মুখে ক্লান্তির ছাপ। পুরোটা রাত ঘুমাতে দেয়নি জাঙ্কুক তাকে। জাঙ্কুক মুখ তুলে তাকালো তেয়ের দিকে। মনে পড়লো ভালোবাসাময় সুন্দর রাতের কথা। ঠোঁটের কোণে তৃপ্তিময় হাসি ফুটে উঠলো তার। কিছুক্ষণ পরেই ভোর হবে। একবারও ঘুমায়নি সে। চোখ লেগে গেছিল মাত্রই। তে নড়াচড়া ভেঙে গেছে আবারও। তাকে জাগিয়ে মহারানী ওইদিকে নিশ্চিন্তে ঘুমাচ্ছেন। জাঙ্কুক তেয়ের পুরো মুখে হাত দিয়ে বুলিয়ে দিল। আলতো করে নিজের ভালোবাসার স্পর্শ এঁকে দিল ঠোঁটে। ঘুমন্ত তেকে কোলে তুলে নিয়ে চলে গেল ওয়াশরুমের দিকে। শরীরে পানি পড়তে তীব্র জ্বালানি অনুভব করলো। খামসে ধরলো জাঙ্কুকের ফর্সা পৃষ্ঠদ্বয়। জাঙ্কুক ব্যথা পেল বটে, কিছু না বলে তেয়ের মতে শক্ত করে জড়িয়ে ধরলো তাকে। ভিজে শরীরটা মুছে দিয়ে টাওয়াল জড়িয়ে আবারও কোলে তুলে নিয়ে গেল তাকে। একটা সুন্দর রাতের পর সকাল এসেছে। অন্ধকার কেটে গিয়ে আলো ফুটেছে চারপাশে। সকাল হতেই ঘুম ভেঙে গেছে দিয়ে। মাথাটা প্রচন্ড ব্যথা করছে তার। চোখ খুলতে নিজেকে আবিষ্কার করলো জাঙ্কুকের প্রশস্ত বুকে। কেউ খুব যত্ন করে তার মাথাটা চেপে ধরে রেখেছে নিজের বুকে। পরম ভালোবাসা আগলে নিয়েছে তাকে। আস্তে আস্তে মাথাটা তুলে তাকালোতে নজরে এলো জাঙ্কুকের ঘুমন্ত মুখশ্রী। নিশ্চিন্তে ঘুমিয়ে আছে সে। জাঙ্কুকের চোখ মুখ দেখে যেন বাচ্চাদের মতো নিষ্পাপ লাগছে এখন। কে বলবে এই অসভ্য নির্লজ্জ লোকটা এত কষ্ট দিয়েছে তেকে। জোর করে নিজের করে ছেড়েছে তাকে। তের ইচ্ছে করছে সহজরে খুশি মারতে জাঙ্কুকের বুকে। এইদিকে ন্যান্সি আর সাইনো বসে আছে একটা ক্যাফেতে। ন্যান্সি যাচ্ছিল এই দিক দিয়ে, তখনই দেখেছে বসে থাকা সাইনোকে। কিছু না ভেবে চলে এসেছে সে সাইনোর সাথে কথা বলতে। আজকাল এই সাইনোকে বিরক্ত করতে খুব ভালো লাগে তার। শুধুই কি ভালো লাগে? না, সে পছন্দ করে এই ভদ্র সভ্য বোকাশোকা মানুষটাকে। কিন্তু এই ভালো লাগাটা কখনোই প্রকাশ করতে পারবে না। সে জানে রোজিকে সায়ন নিজের থেকেও বেশি পছন্দ করে। বন্ধু হয়েই না হোক, থাকবে তারা। সায়নের ভালোবাসা থাকুক রোজি। সায়ন ও ন্যান্সিকে বিদায় জানিয়ে উঠে চলে গেছে। ন্যান্সি এখানে তাকিয়ে আছে তার যাওয়ার পানে। মনে মনে ভাবছে সে কি অদ্ভুত, তাই না? যে যাকে ভালোবাসে তাকে সে কখনোই পায় না। এই যে রোজি নিজের সবটুকু দিয়ে ভালোবাসলো জাঙ্কুককে, তাকে কি পেয়েছে? জাঙ্কুক যেমন তের জায়গাটা অন্য কাউকে দেয়নি, তেমনি সায়ন ও রোজির জায়গাটা দেবে না। দীর্ঘশ্বাস ছাড়লো সে। উঠে চলে যাবে, তখন চোখে পড়লো টেবিলে রাখা সায়নের পছন্দের ডায়েরিটা। সে কৌতূহলে ডায়েরির একটা পাতা উল্টালো। চোখ জোড়া আটকে গেল একটা লাইনে। সুন্দর করে গুটি গুটি অক্ষরে লেখা সেখানে, আমার অন্ধকার জীবনে এক ফালি রোদ্দুর হয়ে কেউ একজন আসুক। আমার অন্ধকার জীবনে এক ফালি রোদ্দুর হয়ে কেউ একজন আসুক। সে থেকে গেলে আমিও তাকে রেখে দিব যুগ যুগ। বাহ, সুন্দর তো। মুচকি হাসলো ন্যান্সি। সেও পেন বের করে কিছু একটা লিখে দিল। সায়নো কি ভাববে না ভাববে সেদিকটা তার খেয়াল নেই। সে দ্রুত সায়নোকে কল দিয়ে দাঁড়াতে বলে এবং সে দৌড়ে সেদিকটায় চলে যায়। গিয়ে পেয়েও গেল তার কাঙ্ক্ষিত মানুষটাকে। ন্যান্সি থেকে সায়নো ডায়েরিটা নিয়ে নিজের গম্ভীর ভাব বজায় রেখে বলল, ভালো করেছিস, না হলে ডায়েরিটা ওখানেই থাকতো। রেখে দে আমাকে। কি? ন্যান্সি উপর নিচ মাথা নাড়ালো। কি বোঝাতে চাইলো কিছুই বুঝলো না সায়নো। ন্যান্সির মাথায় গাঁটটা মেরে বলল, পাগল হয়েছিস? না, প্রেমে পড়েছি। কার? ন্যান্সি কিছু বলল না তখন। অন্যদিকে তাকিয়ে জিভ কাটলো নিজের। কথা না বাড়িয়ে একটা হাসি দিয়ে চলে গেল সেখান থেকে। সায়নো পুরোটা সময় বোকার মতো তাকিয়েছিল ন্যান্সির দিকে। কি বোঝালো ন্যান্সি? সে হেঁটে যাচ্ছিল নিজের বাসার উদ্দেশ্যে। তখনই মনে হলো ডায়েরিটা খুলে দেখবে। দেরি করলো না। প্রথম পাতাটা উল্টা দিয়ে তার লেখার ঠিক নিচে আরেকটা লেখা দেখলো সে। পাঁচরা থেমে গেল। সুন্দর করে লিখেছে সেখানে কেউ, আপনার অন্ধকার জীবন আলোকিত করতে এক ফালে রোদ্দুর হয়ে আসলাম আমি। আপনি রেখে দিলে আমিও থেকে যেতে রাজি। রাখবেন তো আমাকে? সাইন অবাক হলো বটে। মনে প্রশ্ন জাগলো, এগুলো লিখেছে কে? ন্যান্সি? ন্যান্সি কি কোনোভাবে পছন্দ করে তাকে? তখন নিজের কথা দিয়ে কি বোঝাতে চাইলো। দীর্ঘশ্বাস ছাড়লো সে। ভাবলো মজা করেছে হয়তো। তের ঘুম ভেঙেছে বহু সময় হলো। বিছানায় শুয়ে থাকা জাঙ্কুকের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে সে। প্রচন্ড রাগ হচ্ছে তার জাঙ্কুকের উপরে। জাঙ্কুক শুয়ে আছে, মাঝে মধ্যে আবার তের দিকে তাকিয়ে হাসছে। এই সুন্দর হাসি, টোল পড়া গালটা দেখে সব রাগ কোথায় যেন উড়ে যাচ্ছে তের। সোফা এক কোণে গুটিসুটি মেরে বসে আছে সে। পরনের শাড়িটা এলোমেলো হয়ে আছে। মাথার ভিজে চুলগুলো ছেড়ে দিয়েছে। কিছুক্ষণ পর পর হাসি দিয়ে উঠছে। টিস্যু দিয়ে নাক মুছে আর মনে মনে বকাবকি করছে জাঙ্কুককে। তের ইচ্ছে করছে জাঙ্কুকের মাথার চুলগুলো সব টেনে ছিঁড়ে ফেলতে। জাঙ্কুক তখন চোখ খুলে তাকিয়ে আছে তের দিকে।
চোখ খুলতে মহারানীর রাগান্বিত মুখশ্রী নজরে এলো তার। তে রাগের কারণ বুঝলো জাঙ্কুক, ঠোঁট কামড়ে হাসলো সে। জাঙ্কুকের এই হাসি সহ্য হলো না তের। সোফায় থাকা কুশনগুলো এক এক করে ছুঁড়ে মেরেছে জাঙ্কুকের মুখের উপরে। পরিবর্তন হলো না কিছুই, জাঙ্কুক হেসে যাচ্ছে এখনো। তে এবার উঠে চলে যেতে চাইলো রুম থেকে। জাঙ্কুক দ্রুত উঠে এলো, তখন দাঁড়িয়ে থাকা তেকে কোলে তুলে নিল। বিরক্ত হয়ে তে বলল, করছেনটা কি? হাঁটতে পারবে তুমি? জাঙ্কুকের কথার মানে বুঝতে পেরে লজ্জা পেল তে। মুখ লুকিয়ে নিল তারই বুকে। হেসে বলল জাঙ্কুক, আমার কথায় লজ্জা পেয়ে আমারই বুকে মুখ লুকানো হচ্ছে? বাহ, বিয়ের পর বউ আমার চিনির মতো মিষ্টি হয়ে গেছে। তে চুপটি হয়ে রইল। জাঙ্কুকের কথার প্রতি উত্তরে কিছুই বলল না। জাঙ্কুক তেকে আবার বিছানায় বসিয়ে দিল। কাবার থেকে একটা শার্ট বের করে পড়তে পড়তে বেরিয়ে যাচ্ছিল রুম থেকে। যাওয়ার আগে বিরসার টেবিলের উপর ঔষধ আর পানির গ্লাস রেখে গেছে। এইদিকে লিজা ছাদে দাঁড়িয়ে আছে, কি যেন ভেবে যাচ্ছে সে। ওইদিকে বাসার গেটের সামনে বাইক নিয়ে এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে সবিন। একের পর এক ফোন দিয়ে যাচ্ছে লিজার ফোনে। সবিনের রাগিনী রাগ করেছে, রাগ ভাঙাতেই সে ছুটে এসেছে এত দূর। কিন্তু রাগ ভাঙাবে কি, ফোনটাই তো তুলছে না। সবিন ছাদে দাঁড়িয়ে থাকা লিজাকে দেখে যাচ্ছে। ওইদিকে লিজা রেগে মেগে তাকিয়ে আছে ওর দিকে। তাদের মধ্যে ঝামেলা হয়েছে বড়সড়। সবিন জাঙ্কুককে বকাঝকা করছিল, ছাতুরি করে তেকে ঠিকই বিয়ে করে নিল। অথচ তার বিয়ের বেলায় 1 মাস দেরি কেন? এইদিকে তে যে অভিমান করে বসে নেই সবিনের উপরে, সেটাও তো জানে না সবিন। নইলে কাল থেকে এতবার ফোন দিল, তে একবার ফোন রিসিভ করলো না কেন? জাঙ্কুকের জন্য তাদের ভাই বোনের মধ্যে মনে মনে দ্বন্দ্ব লেগেছে। আবার নিজেকে কাছে পাওয়া হলো না তার। সব দিক থেকেই সবিন বেচারার লস হয়ে গেল। তের জন্য টেনশন হচ্ছিল সবিনের। জাঙ্কুকের উপরে সব রাগ তখন ছেড়েছে লিজার উপরে। লিজা কষ্ট পেয়েছে তার কথায়, ফোন করেছে, আর ভাবে না সবিনকে নিয়ে। মাথা ঘুরোতে একটা কম বয়সী মেয়েকে চোখে পড়লো সবিনের। মেয়েটা কথা বলতে চাইছে তার সাথে। সবিন মেয়েটাকে ভালো করে দেখে বুঝলো এটা বেগমের চাচাতো বোন। কিন্তু এই মেয়ে এদিক দিয়ে যাচ্ছে কোথায়? বেশি কিছু না ভেবে মেয়েটার কথার উত্তর দিল সবিন। এইদিকে লিজা ছাদে দাঁড়িয়ে সবটাই দেখছে। রাগের চোখের মুখের ভাবমূর্তি পাল্টে গেছে। ছাদে থাকা ফুলের একটা টব লাথি মেরে ভেঙে ফেলেছে। রাগে ফুঁসতে ফুঁসতে নিচে নেমেছে সে। তাদের কাহিনী এভাবেই চলছে। এইদিকে ছাদে দাঁড়িয়ে থাকা তে সবিন আর লিজাকে স্পষ্ট দেখতে পারছে। দুজনের এমন দুষ্টু মিষ্টি ঝগড়া দেখতে ভালোই লাগছে তার। তে খেয়াল করলো কেউ আসছে। তার পেছনে তাকাতে দেখতে পেল জাঙ্কুককে। সবিন আর লিজাকে এভাবে দেখে নেবে, তাই জাঙ্কুকের হাত ধরে টেনে নিল তাকে অন্যদিকে। জাঙ্কুক হাসলো তের কাজে, কিছু না বলে তুলে নিল তেকে। দেখলে, বলেছিলাম না আমার আদরের ডোজ হোমিওপ্যাথিক ওষুধের মতো কাজ করবে। আমার আদরের অভাবেই তুমি বুড়িদের মতো কিটকিটি মেজাজ নিয়ে ঘুরতে। বুঝতে পারলে তো এখন? তে রাত কিরমির করে মনে মনে বলছে, যখন তখন যেখানে সেখানে আমাকে কোলে নিতে হবে কেন আপনাকে? বউ আমার, বাড়িটাও আমার, কখন কোথায় কোলে নিব এটাও আমার ইচ্ছা। তে হা করে চেয়ে রইল জাঙ্কুকের মুখপানে। তার মনের কথা বুঝে নিল কিভাবে এই লোক। তের এমন বোকা বোকা চাহনি দেখে হেসে বলল জাঙ্কুক, দেখলে, বলেছিলাম না আমার আদর হোমিওপ্যাথিক ডোজের মতো কাজ করবে। আমার আদরের অভাবেই তুমি কিটকিটে মেজাজ নিয়ে ঘুরতে। বুঝতে পারলে তো এখন? তে একটা ক্যাবলা আমার হাসি দিয়ে বলল, হি হি, খুব ভালো করে বুঝতে পেরেছি। জাঙ্কুক করে থাকা অবস্থাতেই তের অধরে চুমু দিয়ে বলল, চলো রুমে যাই, বাকি আদরটা পুষিয়ে দেই। তে খুশি মারল জাঙ্কুকের বুকে। বিড়বিড় করে কি যেন বলল। জাঙ্কুক তেমন পাত্তা দিল না, হাঁটা ধরল নিজের রুমের দিকে। পরে যাওয়ার ভয়ে তে তখন আঁকড়ে ধরল জাঙ্কুকের গলা। সবিন আর লিজের বিয়ের দিনটাও এগিয়ে আসছে। এইদিকে জাঙ্কুক আর তের বিয়ের 2 সপ্তাহ হতে চলল। সম্পর্কটা এখনো আগের মতোই আছে। দিন দিন জাঙ্কুকের টক্সিসিটি বেড়েই চলেছে। তে ভারী বিরক্ত জাঙ্কুকের কাজে। মাঝে মধ্যে মনে হয় জাঙ্কুক তাকে ভালোবাসে না মোটেও। তখন মনে প্রশ্ন জাগে, ভালো না বাসলে এত কিছু করে? জাঙ্কুক তাকে বিয়েটা কেন করলো? প্রতিশোধ নেবে বলে? কিন্তু তে কি তখন ভুল ছিল? ওর জায়গায় অন্য কেউ থাকলে কি এমন করতো না? এই 2 সপ্তাহে কতটা পরিবর্তন হয়ে গেছে তে, ভাবলেও অবাক লাগে তার। জাঙ্কুকের করা পাগলামোগুলোতে বারবার সায় জানাতে ইচ্ছে হয়। রাগ দেখিয়ে কিছু বললেও সয়ে নেয় বাধ্য মেয়ের মতো। কেন হচ্ছে এমন? এই প্রশ্নের উত্তর জানা নেই তার। চোখ বন্ধ করে একটা শ্বাস ছাড়ল তে। গাল ফুলিয়ে অনেকক্ষণ বসে আছে বিছানার কোণে। হাতে থাকা জাঙ্কুকের ফোনটাতে কি যেন দেখছে। তের ফোন বিছানায় পড়ে আছে। আওয়াজ কানে আসতেই ধ্যান ভাঙল তের। জাঙ্কুকের ফোনটা রেখে দিয়ে নিজের ফোনটা তখন হাতে তুলে নিল। কাই ফোন দিয়েছে তাকে, বুঝতে বাকি নেই কারণটা কি। অফিসের পেন্ডিং কাজগুলোর জন্য বারবার তাকে ফোন দেয়।
কোনো গুরুত্বপূর্ণ মিটিং হলে তাকে ছাড়া সামলাতে পারে না সবটা। সবিন অসুস্থ হয়ে পড়ায় যেতে পারছে না অফিসে। আগের মতো দশা হয়েছে আবারও। তে যেতে চাইলে জাঙ্কুক তাকে মানা করে বারবার। কেন যেতে দেয় না? কারণ অজানা তার। এই বন্দি জীবন ভালো লাগছে না তের। বিছানা থেকে উঠে গিয়ে যেতে চাইছিল রুমের বাইরে। ওয়াশরুম থেকে তখন বেরিয়ে এসেছে জাঙ্কুক। গম্ভীর কণ্ঠে বলে উঠেছে তেকে, রুম থেকে বেরোতে বলেছে আমি তোমাকে। পা জোড়া থেমে গেল তে। ভুরু কুঁচকে জাঙ্কুকের দিকে তাকালো সে। মেজাজ দেখিয়ে বলে উঠল, নিজেকে কি ভাবছেন আজকাল? ওয়াশরুমে যেতে হলো আমাকে আপনার পারমিশন নিয়ে যেতে হবে? জাঙ্কুক বাখায় সে এগিয়ে এলো তার কাছে। হুট করি তেকে চেপে নিজের কাছে নিয়ে আসে। তের হাত দুটো আপনা আপনি চলে গেল জাঙ্কুকের কাঁধে। তে কিছু বলতে নিলে জাঙ্কুক তাকে থামিয়ে দিল। তের অধরে নিজের আঙুল ঠেকিয়ে বলে উঠল, বিকজ ইউ আর মাই পার্সোনাল প্রপার্টি। আমার অনুমতি ছাড়া এক পা নড়লেও শাস্তি দেব তোমাকে। দিন দিন এমন হয়ে যাচ্ছেন কেন? আমি শুরু থেকে এমন ছিলাম, তুমি ভুল ভেবেছ। তের কি যেন হলো, জাঙ্কুকের দুগালে হাত রেখে ছল ছল চোখে তার দিকে তাকিয়ে বলে উঠল, ভালোবাসেন আমাকে? চুপ রইল জাঙ্কুক, চোখ মুখ তার স্বাভাবিক। সে আগের মতোই তেকে ছেড়ে দিয়ে বলল, শার্টের বোতাম লাগিয়ে দাও। কথা কাটালেন। জাঙ্কুক তের এলোমেলো চুলগুলো কানের পাশে গুজে দিল। কাছে টেনে পরপর কয়েকটা চুমু দিল তার পুরো মুখ জুড়ে। ভারী শ্বাস পেয়েছে তে। জাঙ্কুককে শক্ত করে জড়িয়ে ধরলো। জাঙ্কুক এবার তের কানের কাছে গিয়ে শান্ত কণ্ঠে বলল তাকে, এরপর উত্তর চাই তোমার? তে কিছু বলল না, চুপচাপ মাথা রাখলো জাঙ্কুকের বুকে। জাঙ্কুক হেসে হাত বুলিয়ে দিল তার মাথায়। একটা গুরুত্বপূর্ণ কাজে হসপিটালের জুনিয়র ডাক্তাররা সবাই সিনিয়র যাচ্ছে। গাইড করার জন্য যেতে হবে জাঙ্কুককে। যদিও যাওয়ার কথা ছিল সাইনোর, তবে হাবাগোবা সাইনোর জাঙ্কুককে ছাড়া চলেই না। সকাল থেকে ফোন দিয়ে বিরক্ত করে যাচ্ছে তাকে। না পেরে সিদ্ধান্ত নিয়েছে জাঙ্কুক, সেও যাবে সাইনোর সাথে। তে শুনে মনে মনে খুশি হয়েছে, ভেবে রেখেছে অনেক কিছুই। জাঙ্কুক চলে গেলে এবার নিজের বাসায় যাবে। সবিন কেমন আছে দেখে আসবে। কতদিন হলো বাড়ির লোকগুলোকে দেখে না সে। অফিসের সব কাজগুলো বুঝিয়ে দিয়ে আসতে হবে কাইকে। তে অন্যদিন মন খারাপ করেই থাকে, তবে আজকে তার খুশির কারণ বুঝতে পারছে না জাঙ্কুক। জাঙ্কুক চলে যাচ্ছে কোথাও, বাড়ি ফিরবে না 2 দিন। এই জন্য কি এত খুশিতে? কথাটা মাথায় আসা মাত্রই রাগে চোখ মুখ লালচে বর্ণ ধারণ করলো জাঙ্কুকের। রেগে বলে উঠল, অন্যদিন তো এত খুশি থাকো না। আমি কথা কি বলি একটু হাসো না। আজকে কি হলো তোমার? আমি কোথাও যাচ্ছি শুনে খুশি হয়েছো? তে চোখ বন্ধ করে শ্বাস ফেললো জাঙ্কুকের হাত থেকে। নিজের হাতটা ছাড়াতে চাইলো। জাঙ্কুকের এমন ব্যবহারগুলোই অপছন্দ তের। মাঝে মধ্যে মনে হয় নিঃশ্বাস ছাড়ার আগেও জাঙ্কুকের পারমিশন নিতে হবে তাকে। জাঙ্কুক রেডি হচ্ছিল, পরনে থাকা শার্টটা তখন খুলে নিয়েছে। তেকে ছেড়ে দিয়ে সোফায় গিয়ে বসেছে সে। তে তখন বেরিয়ে যেতে চাইলো রুম থেকে, আটকা পড়লো আবারও। তে চলে যাচ্ছে বুঝতে পারা মাত্রই জাঙ্কুক এসে পাজা কোলে করে নিল তাকে বিছানায়। তেকে এক প্রকার ছুঁড়ে ফেললো বিছানায়। বিরক্ত হয়ে উঠে যেতে নিলে জাঙ্কুক আবারও বাধা দিল তাকে। রাগে হুশ জ্ঞান সব হারিয়ে তে চড় বসিয়ে দিল জাঙ্কুকের গালে। জাঙ্কুক ঠিক আগের মতোই আছে। কিছুক্ষণ স্বাভাবিক থাকলেও নিজের রাগ নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হলো সে। শক্ত করে তের জোয়া চেপে ধরে রাগ মিশ্রিত কণ্ঠে বলল, আমার ছোঁয়া ভালো লাগে না তোমার? তে জাঙ্কুককে ঠেলে দূরে সরিয়ে দিতে দিতে কিছু বলতে চাইলো। জাঙ্কুক সুযোগ দিল না তাকে। দখল করে নিল তের গোলাপ সম পাতলা অধর জোড়া। তে ছটফট করলে তার 2 হাত চেপে ধরল জাঙ্কুক। তের এতটা কাছে গিয়ে জাঙ্কুক যখন তার হুশ জ্ঞান হারালো, পাগলের মতো পেতে চাইলো তাকে। তখনই দরজায় কড়া নাড়ল কেউ। বারবার ডাকলো তে আর জাঙ্কুককে। জাঙ্কুক না শুনলেও তে এটা শুনতে পেয়েছে স্পষ্ট। জাঙ্কুকের মুখ চেপে ধরে কাপা কাপা কণ্ঠে বলে উঠল, লিজা ডাকছে আমাদের। জাঙ্কুক তার মুখ থেকে তের হাত সরিয়ে পেছালো দৃষ্টিতে তাকালো তের মুখপানে। পুরো মুখ জুড়ে তার ভালোবাসার স্পর্শ এঁকে দিয়ে বলল, ডাকুক। খারাপ কিছু হয়েছে হয়তো। দুনিয়া উল্টে যাক, আমার এখন তোমাকে লাগবে। কান্না পাচ্ছে এবার তের। ভালোভাবে বললে তো শুনিই না, রাগ দেখালে উল্টো তার উপরে নিজের সব রাগ ঝাড়ে। জাঙ্কুক হারিয়ে গেছে তের মধ্যে। ভালোবাসায় বুকে টেনে নিয়েছে তাকে। এলোমেলো হয়ে বিছানা শুয়ে আছে তে। পরনের শাড়িটা এখন আর নেই। শাড়িটা খুলে কখন যে জাঙ্কুক নিজের শার্ট পরিয়ে দিয়েছে তাকে খেয়াল নেই তের সেদিকে। এত সময় হলো জাঙ্কুক একবারের জন্য উঠতে দেয়নি তাকে। এত জোরে নিজের সাথে মিশিয়ে নিয়েছে, মনে হচ্ছে ছাড়লে সে পালিয়ে যাবে। তেকে যে এবার যেতে হবে এই ভেবে জাঙ্কুকের থেকে নিজেকে ছাড়ানোর জন্য নড়ে চড়ে ব্যথা পাওয়ার ভান করে পেটে 2 হাত চেপে বলে উঠল, পেটে ব্যথা করছে আমার। জাঙ্কুক দ্রুত উঠে বসলো। তেকে বিছানা শুয়ে দিয়ে
ওর পরনে থাকা নিজের শার্টার নিচের দিকে কয়েকটা বোতাম খুলে ফর্সা মেয়েদিন উদরে পরপর কয়েকটা নিজের ভালোবাসার পর শিখে দিল। তে খুবই বিরক্ত হলো জাঙ্কুকের বাচ্চা মুখে। দাঁত কিরমির করে মাথায় হাত ঠেকিয়ে তাকিয়ে আছে অন্যদিকে। উঠে গিয়ে তের এলোমেলো চুলগুলো সব কানের পাশে গুঁজে দিয়ে বলো, লাভবার্ড, আর কোথায় কোথায় ব্যথা করছে বলো, বললে কি করবেন? ওরা কথা শেষ হওয়ার আগে তের অধরে টুপ করে নিজের ভালোবাসা দিয়ে বলে উঠল জাঙ্কুক, মেডিসিন লাগিয়ে দিব। আপনি কি আসলে ডাক্তার? সন্দেহ আছে তোমার? তা নয় তো কি। জাঙ্কুক তখন হাসলো। তের কানের কাছে গিয়ে ফিসফিসিয়ে বলে উঠল, আমি ডাক্তার, তবে রোগীটা যদি তুমি হও মেডিসিন হবে। আমার ঠোঁটের স্পর্শ তে মুখটা ঘুরিয়ে নিল অন্যদিকে। বিরক্ত হয়ে বলল, এবার তো যেতে দিন, আর ভালো লাগছে না আমার। জাঙ্কুক তো তেকে ছাড়লই না, বরং আরো কাছে নিয়ে নিল তার। তের বুকে মাথা রেখে শক্ত করে নিজের সাথে মিশিয়ে বলে উঠল, ছাড়বো না। তুমি আমার থেকে পালাতে চাইছো, আমি ভালো করেই বুঝতে পারছি। এমন করলে আমার সন্টু মন্টুরা আস্তে আস্তে আমি বুড়ো হয়ে যাব। তে আর কথা বললো না, চুপটি করে শুয়ে থাকলো সেখানে। জাঙ্কুক তার বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়লো নিশ্চিন্তে। আজকে প্রথম রান্নাঘরে ঢুকেছে রে। তার দেখা দেখে গিয়েছে লিজাও, যদিও কাজকর্মে দুজনই পারদর্শী নয়, তবু আজকে রান্না করবে বাড়ির সবার জন্য। রান্নাঘরে রান্না করতে থাকা গৃহকর্মীরা তখন তেকে সেখানে যেতে দেখলেন। বাবা মানা করলেন আসতে, তার নাকি এখানে আসা বারণ আছে। সবাই এত জোরাজোরি তো থামে নিতে। সে ঠিক করে নিয়েছে আজ রান্না করেই ছাড়বে। সে যে সকালে রান্নাঘরে ঢুকেছিল, বেরিয়েছে মাত্রই রুমে আসতে দেখতে পেল জাঙ্কুক রেডি হয়ে বেরিয়ে গেছে কোথাও। তো এটা বুঝতে পারা মাত্রই কাইকে ফোন দিয়ে গাড়ি নিয়ে আসতে বলেছে। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিয়েছে তাড়াতাড়ি করে। আয়নার সামনে গিয়ে চোখ বোলালোতে আজকে তাকে লাগছে ঠিক আগের মতোই। পরনে কালো রঙের প্যান্ট স্যুট, হাতে একটা দামি ওয়াচ আর পার্স, মাথার সিল্কি চুলগুলো খুলে রেখেছে সে। লিজাকে তখনই মেসেজ দিয়ে বলেছিল সবটা। সে বলেছে বুঝিয়ে বলবে তার আম্মুকে। তে বেরিয়েছে বলে কিছুই বলবে না তিনি। লিজার কথা শুনে খুশি হলো তে। এখানে আসার পর সম্পর্কটা তাদের আগের থেকে ভালো হয়ে গেছে। এই বাড়িতে এসে আর কিছু পাক বা না পাক, লিজার মতো একটা বোন আর তার বাবার মতো একটা ভালো শ্বশুর পেয়েছে। তে সিঁড়ি বেয়ে নিচে নামছিল। এত সময় হয়তো কায়ো এসে পড়েছে গাড়ি নিয়ে। বাড়ির সদর দরজাটা খুলে বাইরে বেরোবে, তখনই রাগান্বিত চেহারা নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখলো কাউকে। লোকটার রাগান্বিত চেহারা দেখে ভয় পেয়েছে তে। দরজার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা যে জাঙ্কুক ছাড়া আর কেউ নয়। জাঙ্কুক একটু একটু করে এগিয়ে আসছে তের দিকে। জাঙ্কুক যত এগোচ্ছে তে ততই পিছিয়ে যাচ্ছে। তে এবার চলে যেতে চাইলো নিজের রুমে। জাঙ্কুক দ্রুত গিয়ে তার পথ আটকে দাঁড়ালো। গম্ভীর কণ্ঠে বলে উঠল, তুমি এখন বিবাহিত, এটা কি তুমি ভুলে যাচ্ছ? কি পড়েছো এসব? তোমার সাজসজ্জায় মনে হচ্ছে না তুমি বিবাহিত। মানে পোশাকের সাথে বিবাহিত অবিবাহিতার সম্পর্ক কি? এত কিছু এক্সপ্লেন করতে আমি রাজি নই। এসব ছেড়ে শাড়ি পরে আসো। তে দু হাতে বুকে ভাঁজ করে তাকালো অন্যদিকে। দাঁত কটমট করে বলে উঠল, আমি শাড়ি পরতে পারি না। জাঙ্কুক মুচকে এসে তের দিকে এগিয়ে যেতে যেতে বলছে, আমি হেল্প করছি চলো। তে কিছুটা দূরে সরে গিয়ে বলল, একদম না। জাঙ্কুক কোনো কথা না বলে তের কাছে গিয়ে এক প্রকার জোর করেই পরে তুলে নিল তাকে। বিরক্ত হয়ে গেল তে, রাগে চিৎকার দিয়ে বলে উঠল, মেরে ফেলুন আমাকে। এটা আমি পারবো না, আর হবেও না এটা। তবে পটল তুলতে গেলে আমার সন্টু মন্টুর আম্মুকে হবে। কথাটা শুনি দাঁত কিরমির করে অন্যদিকে তাকিয়ে রইল তে। কথা বলল না আর। জানি ভালো করে জাঙ্কুকের কথার সাথে সে পেরে উঠবে না কখনোই। তের পরনে থাকা শাড়ির কুচিগুলো ঠিক করে দিচ্ছে জাঙ্কুক। তে পুরোটা সময় ধরে শুধু দেখিয়ে গেছে তাকে, এই লোকটা এমন কেন, এই ভালো তো এই খারাপ। মাঝে মধ্যে মনে হয় জাঙ্কুকের সবটা জুড়ে শুধু তেই আছে। আবার কখনো কখনো এমন মনে হয় সে প্রচন্ড ঘৃণা করে তাকে। তার প্রতি জাঙ্কুক জমিয়ে রেখেছে অনেক রাগ। তে এসবই ভাবছিল, তখনই কানে আসে জাঙ্কুকের গম্ভীর কণ্ঠস্বর, কোথায় যাচ্ছিলে তুমি? চুপ করে রইল তে, কথা বলো না সে। জাঙ্কুক দেখলো তে চুপ থাকা উত্তর না পেয়ে বিরক্ত হলো সে। তের হাতের কবজিতে টান দিয়ে কাছে নিয়ে এলো তাকে। হাতটা শক্ত করে চেপে ধরে বলল, সেজে গুজে একা একা কোথায় যাচ্ছিলে তুমি? উত্তর চাই আমার। শুকনো ঢোক গিলল তে। কথা কাটানোর জন্য বলে উঠল, আপনি না চলে গেলেন, আবার ফিরে আসলেন যে? গাড়িতে উঠবো, তখনই মনে পড়লো লাভ বার্ড আমাকে গুড বাই কিসটি দেয়নি। ফটাফট আমাকে কয়েকটা চুমু দিয়ে দাও তো, না হলে পেটে গড়গড়ি করবে। কোথাও গিয়ে শান্তি পাবো না আমি। দেব না, কি করবেন? জোর করে আদায় করব, তখন কিন্তু তুমিই কষ্ট পাবে। চুমুর বদলে কন্ট্রোললেস হয়ে গেলে আরো অনেক কিছুই হতে পারে। তে কি ভেবে যেন হাসলো। পা উঁচু করে জাঙ্কুকের গলা জড়িয়ে ধরলো। একটু একটু করে এগিয়ে যাচ্ছিল তার দিকে। জাঙ্কুক নিজেও এগিয়ে আসছিল তের দিকে। যেই না তের অধরের দিকে
নিজের অধরটা মিলাবে, তখনই তে থেমে গেল। চুমুর বদলে জাঙ্কুকের বুকের স্থানে নিজের দাঁত বসিয়ে দিল। চোখ মুখ কুঁচকে বন্ধ করে নিল জাঙ্কুক। তে যখন দেখলো জাঙ্কুক শান্ত আছে, তখন মুখ তুলে তাকালো তার দিকে। নজরে আসলো জাঙ্কুকের বিরক্তি মাখা মুখশ্রী। হাসি পেল তার, মনে হলো নিজের কাজে সফল হয়েছে। জাঙ্কুক দীর্ঘ এক শ্বাস ছেড়ে বলল তেকে, রক্ত খাওয়া শেষ? রক্ত খাইনি তো, গুড বাই কিস দিয়েছি, যান শান্তি মতো ঘুরে আসুন। জাঙ্কুক নিজের বুকের দিকে তাকিয়ে দেখলো ফর্সা জায়গাটাতে লালচে দাগ বসে গিয়েছে। তেয়ের কামড়ের দাগ স্পষ্ট দেখা যাচ্ছে। জাঙ্কুক এক টানে তেকে নিজের সাথে মিশিয়ে নেয়। যেখানে ব্যথা দিলে সেখানে গুনে গুনে 5টা চুমু দাও। তে হেসে বলল, দিচ্ছি। জাঙ্কুক বুঝলো বউয়ের কোনো বদ মতলব আছে। ড্রেসিং টেবিলের আয়নার কাছে দাঁড়িয়ে ছিল তারা। জাঙ্কুক হুট করে ঘুরিয়ে দিল তেকে। তের মেয়েধীন ফর্সা ওদরে নিজের হাতের স্পর্শ দিল, সাথে সাথে চোখ বন্ধ করে নিল তে। জাঙ্কুক হাসলো। তের পৃষ্ঠ দেশে চুলগুলো সরিয়ে দিল এক পাশে। তে ভাবলো জাঙ্কুক চুমো দেবে তার ঘাড়ে, আটকালো না সেজন্য। জাঙ্কুকের হাতটা যখন তের শাড়ির কুচিতে গেল, সে চোখ খুলে ধরে নিল জাঙ্কুকের হাত। জাঙ্কুক মুখ ডুবালো তের গির্বা দেশে। চুমোর জায়গায় দাঁত বসাতেই তের হুঁশ ফিরল। ব্যথায় মৃদু আর্তনাদ করে উঠল সে। সরে যেতে চাইলো জাঙ্কুকের কাছ থেকে। বিরক্ত হয়ে বলল, করছেন কি? লাগছে আমার। আমারও লেগেছে। প্রতিশোধ নিচ্ছেন? ধরে নাও তাই, ছাড়ুন আমাকে, চুমু দাও আগে। জাঙ্কুকের কাজে বিরক্ত হলো তে, বাধ্য হয়ে শুনতে হলো তার কথা। জাঙ্কুক হাসছে তেকে জব্দ করতে পেরে। তের মনে হলো জাঙ্কুক রাখবে না আর, ভাবলো এবার যাওয়ার কথাটা বলবে জাঙ্কুককে। তে জাঙ্কুকে জড়িয়ে ধরলো, তার মুখপানে তাকিয়ে সুন্দর করে বলল সে, আম্মুকে দেখতে যাব। যেতে হবে না। কেন? তে সাথে সাথে ছেড়ে দিল জাঙ্কুককে। তে রাগ করেছে বুঝতে পেরে জাঙ্কুক তার হাতটা ধরে নিয়ে বলল, আমি বলেছি তাই। তে রাগ হচ্ছে প্রচন্ড। হাতটা এক ছটকায় জাঙ্কুকের থেকে ছাড়িয়ে নিয়েছে। চলে যাবে বলে পা বাড়িয়েছে, তখনই জাঙ্কুক আটকে দিল তাকে। এবার আর রাগ করলো না তে। অসহায় দৃষ্টিতে জাঙ্কুকের পানে তাকিয়ে বলল, কেন করছেন এমন? আমাকে বন্দি করে রাখবেন? কষ্ট দিবেন বলেই বিয়েটা করেছেন? তের অসহায় চোখের চাহনি দেখে বুকের ভেতরটা কেমন করে উঠল তার। জাঙ্কুক কাছে গিয়ে তের কপালে আলতো করে নিজের ভালোবাসার স্পর্শ এঁকে দিয়ে বলল, আমি ফিরে আসি, তুমি যেখানে যেতে চাও সেখানে নিয়ে যাব। তে চুপ করে রইল। চুপচাপ গিয়ে বসে পড়লো বিছানায়। কান্না পাচ্ছে ওর। জাঙ্কুক ভুল করলো, এখন আর তার উপর নিজের রাগ দেখাতে পারে না কেন সে। তের অবাক লাগে মাঝে মাঝে, এই কয়েকদিনই জাঙ্কুকের প্রতি এত দুর্বল হয়ে পড়লো কিভাবে সে। জাঙ্কুক চলেই যাচ্ছিল। দরজার সামনে গিয়ে আবারও ফিরে তাকিয়ে চোখ মুখ শক্ত করে গম্ভীর কণ্ঠে বলল, আমি আসার আগে রুম থেকে বেরোবে না। বেরোলে পা ভেঙে বিছানায় ফেলে রাখবো, কথাটা মনে থাকে যেন। শুনেও কিছু বলল না তে। মনে মনে কিছুক্ষণ জাঙ্কুককে বকাঝকা করে শান্ত হয়ে গেল সে। জাঙ্কুক বেরিয়ে যেতেই কাইকে ফোন দিয়ে চলে যেতে বলেছে সে। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে এখন রাত 8টার কাছাকাছি। এর মধ্যে আবার পেরিয়ে গেছে একদিন। জাঙ্কুক সেই যে গিয়েছিল ফেরেনি এখনো। কল দিয়েছে বেশ কয়েকবার তের ফোনে। আকাশ পাতাল কত কি ভাবতে ভাবতে বিছানায় পড়ে কখন যেতে ঘুমিয়েছে খেয়াল নেই তার। বিছানায় এলোমেলো হয়ে শুয়ে আছে তে। পরনের শাড়িটাও ঠিকঠাক নেই। হঠাৎ তলদেশে কারো হাতের স্পর্শ পেয়ে কেঁপে উঠেছে সে। চোখ খুলে তাকিয়েছে, তখনই চিৎকার দিতে যাবে, ঠিক তখনই কেউ তার মুখ চেপে ধরলো। ভয়ার্থ মুখশ্রী নিয়ে তাকালো তে লোকটির দিকে। ডিম লাইটের আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে জাঙ্কুকের ফর্সা মুখটা। মুখের উপর থেকে জাঙ্কুকের হাতটা সরিয়ে নিয়ে বলে উঠল, কখন আসলেন? মাত্রই আসলাম। ভয় পেলে তুমি? তে বাচ্চাদের মতো মাথা নাড়লো উপর নিচ। আমি ছাড়া অন্য কেউ আমার লাভ বার্ডের গায়ে হাত দিবে এত সাহস কারোরই হয়নি। জাঙ্কুকের মুখের গরম শ্বাস পড়ছে তের মুখশ্রীতে। জাঙ্কুকও কেমন নেশালো দৃষ্টিতে তাকিয়ে আছে তের দিকে। কেন যেন লজ্জা পেল। সে মুখ ঘুরিয়ে নিল অন্যদিকে। জানালাটা খোলা, বাইরে থেকে বাতাস আসছে। অনেকক্ষণ হলো বৃষ্টি হচ্ছে বাইরে। জাঙ্কুকের আসার কথা ছিল 2 দিন পরেই, কিন্তু একদিন না যেতেই চলে এসেছে সে। বাড়িতে আসবে এটা জানায়নি কাউকে, তাই তো এত অবাক হলো তে। জাঙ্কুক উঠে গেছে ওয়াশরুমে। তেও গিয়ে দাঁড়িয়েছে জানালার পাশে। ইচ্ছে করছে বাইরে বৃষ্টিতে ভিজবে সে। ওয়াশরুমের দরজাটা খোলাই আছে। জাঙ্কুকে দেখতে পাচ্ছে তে। কি যেন ভেবে সেও গেল জাঙ্কুকের কাছে। সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, আসুন, বৃষ্টিতে ভিজে। অসুস্থ হওয়ার শখ জেগেছে মনে। হাসি মুখটা চুপসে গেল তের। বাচ্চাদের মতো মুখ করে বলল, ভিজবেন না? বাচ্চামো না করে চুপচাপ গিয়ে ঘুমিয়ে পড়ো। তে রাগ হলো, গাল ফুলিয়ে চলে যাচ্ছিল সেখান থেকে। জাঙ্কুক হুট করে এসে তাকে কোলে তুলে নিল। পড়ে যাবে বলে জাঙ্কুকের গলা জড়িয়ে ধরল তে। মুখের দিকে তাকিয়ে বলল, কোথায় নিয়ে যাচ্ছেন?
বৃষ্টিতে ভিজবে না? তে হাসলো, শক্ত করে জড়িয়ে ধরলো জাঙ্কুককে। ছাদে এসেছে তে আর জাঙ্কুক। হেঁটে গিয়ে টুপটাপ বৃষ্টির মধ্যে গিয়েছে তে। চোখ বুজে মুখ তুলে দিয়েছে আকাশের দিকে। জল কণাগুলো তার মুখ, চুল, শাড়ির আঁচল বেয়ে নামছে। পুরো শরীরটা ভিজিয়ে দিচ্ছে তার। বৃষ্টির পানিতে শাড়িটা ভিজে লেপটে গেছে তার গায়ের সাথে। তে আশেপাশে তাকিয়ে দেখলো জাঙ্কুক তার পাশে নেই। দরজার দিকে তাকালো, তখন জাঙ্কুক এখনো দাঁড়িয়ে আছে তার আগের জায়গাতেই। তে হাতের ইশারায় ডাকলো তাকে। জাঙ্কুক ধীরে ধীরে এগিয়ে আসে তার পাশে। জাঙ্কুক দেখছে তের বাচ্চামো, মনে হচ্ছে আবারও ফিরে গেছে সেই অতীতে। আগের চঞ্চল হাসি খুশিতে কি জাঙ্কুকের বেশি পছন্দ ছিল, ভালোবেসেছিল তার মায়াবী চেহারাটা, মিষ্টি হাসির অধিকারিণী মেয়েটিকে। সময়ের সাথে সবকিছু কেমন বদলে গেছে। জাঙ্কুক মিস করে আগের দিনগুলোকে, আগের তেকে। পরক্ষণে আবার মনে হচ্ছে তে তো একা পরিবর্তন হয়নি, হয়েছে সে নিজেও। দীর্ঘ শ্বাস ছাড়ল সে। এরপর কেটে যায় প্রায় 2 থেকে 3 মাস। এর মধ্যে তের মাও মারা যায়। তে তখন প্রচন্ড ভেঙে পড়ে, কিন্তু জাঙ্কুক প্রতিটা মুহূর্তে তের পাশে ছিল, তেকে সান্ত্বনা দিয়েছে। তের মা মারা যাওয়ার বেশ অনেকগুলো দিন হয়ে গেছে, 3 মাসের মতো। তে আজ তার আব্বুকে দেখতে এসেছে। ওনার শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, ভয় হয় তের মায়ের মতো বাবাকে হারাতে চায় না সে। সেই জন্য কয়েকদিন পর পর এসে দেখে যায়, নিয়ম করে খোঁজ নেয় প্রতিদিন ওনার। তে বাবা রুমে এসেছে খাবার নিয়ে। মেয়েকে দেখে অ্যালবামটা হাত থেকে নামিয়ে রাখলেন তিনি। মুস্কি হেসে মেয়েকে পাশে বসতে বললেন। তেও শোনো বাবার কথা। খাবারের প্লেটটা রেখে বসলো ওনার পাশে। কিছুক্ষণ চুপ থেকে বাবার পানে তাকিয়ে বলল, তুমি কি এখন আমার উপর রেগে আছো আব্বু? তোমার উপর আমার কোনো রাগ নেই প্রিন্সেস। তে হাসলো বাবার কথা শুনে, জড়িয়ে ধরলো ওনাকে। আজকে নিজের আম্মুকে খুব মিস করেছে তে। বাড়িতে এসেছে পর কখনো 3 জন একসাথে বসে গল্প করেনি, খাবার খায়নি। আজকে তে আর তার আব্বু একসাথে আছেন, কিন্তু তের আম্মু নেই। কথাটা ভাবতেই 2 চোখ গড়িয়ে পানি পড়লো তের। জাঙ্কুক তেকে ফোন দিয়েছে রেডি থাকতে, সে কিছুক্ষণের মধ্যেই নিতে আসবে তাকে। তে তাড়াতাড়ি বাবাকে ঔষধ দিয়ে চলে গেল সেখান থেকে। রেডি হতে হবে, 1 মিনিট দেরি হলেই ডাক্তার সাহেব আবার রাগ দেখাবেন। বাবাকে বিদায় জানিয়ে নিজের রুমে চলে গেল তে। বাড়িতে যাওয়ার বদলে জাঙ্কুক তেকে নিয়ে এসেছে নিজের ফ্ল্যাটে। সাইনো আর নেন্সিকেও আসতে বলেছিল সেখানে। তারা তো জাঙ্কুক আর তে আসার আগেই এসে হাজির হয়েছে। জাঙ্কুক সে তখন থেকে কোনো প্রয়োজনীয় কথা বলে যাচ্ছে ওদের সাথে। তেকে জাঙ্কুক নিজের রুমে যেতে বলেছে। তেও বুঝলো জাঙ্কুক চায় না তাদের কথা শেষ হলুক, তাই নিজে থেকেই চলে গিয়েছে। আজকে আকাশে মেঘ ডাকছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে বাহিরে। নিজের রুমের বেলকনিতে দাঁড়িয়ে আছে তে। বাহিরের বৃষ্টির পানি হাত দিয়ে ছুঁয়ে দিচ্ছে সে। জাঙ্কুকের জন্য অপেক্ষা করছিল এত সময়, মাত্র এসে দাঁড়িয়েছে এখানে। বৃষ্টির পানি এসে ভিজিয়ে দিয়েছে ওর পুরো মুখ, সাথে পাতলা শাড়িটাও। আচমকা তলদেশে কারো হাতের স্পর্শ অনুভব করলো তে। কিছু না বলেই চোখ বন্ধ করে নিল সে। তে খুব ভালো করে জানে মানুষটা জাঙ্কুক, তাই চুক্তি করে দাঁড়িয়ে আছে সে। তের ফর্সা পৃষ্ঠ দেশে এসে পড়া চুলগুলো জাঙ্কুক সরিয়ে দিয়েছে এক পাশে, মুখ ডুবিয়েছে ওর গিরবা দেশে। জাঙ্কুকের ওষ্ঠের স্পর্শে বারবার কেঁপে উঠছে তে। ঘুরে তাকিয়ে মাথা নাড়িয়ে কাছে আসতে বারণ করলো জাঙ্কুককে। জাঙ্কুক শুনলো না তার কথা, বাঁকা এসে তেকে নিজের সাথে মিশিয়ে নিল। সবসময় এমন পালাই পালাই করো কেন? তোমার জন্য আমার বাচ্চাদের পৃথিবীতে আসতে দেরি হয়ে যাচ্ছে। আমার জন্য বাচ্চাদের পৃথিবীতে আসতে দেরি হয়ে যাচ্ছে মানে? তুমি তো আমার কাছে আসো না। মন দিয়ে কাজ না করলে দ্রুত রেজাল্ট আসবে কি করে? পরে জাঙ্কুক তের হাত ধরে তাকে রুমে নিয়ে যেতে যেতে বলল, তাড়াতাড়ি চলো লাভবার্ড, আমার মুড এসেছে আজকে। তে একটা মুখ ফেঁসে দিয়ে জাঙ্কুকের থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে বলল, আপনি মুডে থাকেন না কখন শুনি? তুমি কাছে থাকলে অটোমেটিক্যালি আমার মুড চলে আসে, সেও নিজেকে কন্ট্রোল করতে পারি না। তে জাঙ্কুকের কথা শুনে হাসলো, নীরবে আবার চলে গেল বেলকনিতে। জাঙ্কুক এসে পিছন থেকে জড়িয়ে ধরেছে তেকে। শাড়িটা ভেদ করে হাত দিয়েছে ওর ফর্সা মেয়েধীর তলদেশে। জাঙ্কুকের মুখের গরম নিঃশ্বাস আশ্রে পড়ছে তের ঘাড়ে। হাতের অবাধ্য বিচরণ তেকে পাগল করে দিচ্ছে। কিছু বলতে গেলে জাঙ্কুক এক অদ্ভুত আবদার করে বসলো তেকে, লাভবার্ড, আমার একটা বাবু লাগবে, দিবে আমাকে? তের কি যেন হলো, চোখ খুলে তাকালো, সাথে সাথে ঘুরে মুখ লুকালো জাঙ্কুকের বুকে। শাড়ির আঁচলটা সরে থেকে পড়তে হুঁশ ফিরল ওর। কিছু বলতে নিলে জাঙ্কুক সুযোগ না দিয়েই তের অধৈর্যরা নিজের দখলে নিয়ে নিল। তেও নিজেকে পুরোপুরি ছেড়ে দিল জাঙ্কুকের হাতে। আজকে আর তে বাধা দিচ্ছে না জাঙ্কুককে, সেও সায় জানাচ্ছে জাঙ্কুকের ভালোবাসার ডাকে।
জাঙ্কুকের লালচে অধরে আঙুল ছুঁয়ে মুচকি এসে বিড়বিড় করে বলছে তে, মাই রেড স্ট্রবেরি। তৎক্ষণাৎ চোখ খুলে তাকালো জাঙ্কুক। জাঙ্কুক তেয়ের কথা শুনেছে, বোঝা মাত্র সে হাতটা সরিয়ে চোখ বন্ধ করে নিল। ঠোঁট কামড়ে হাসলো জাঙ্কুক। তেয়ের পিঠে এলোমেলো চুলগুলো সরিয়ে হাত বুলিয়ে দিল সেখানে। ব্যথা পেল তে, কান্না করার ভান করে বলল, লাগছে আমার। তেয়ের কান্না করার ধরন দেখে হাসলো জাঙ্কুক। জাঙ্কুকের এই হাসি সহ্য হলো না তের, বুকে ধাক্কা দিয়ে বলে উঠল, আমার কান্না আপনার ভালো লাগে? আমি কান্না করলে আপনি খুশি হন? নট অলওয়েজ। মানে? তেয়ের কথার উত্তর দিবে তখনই ফোনে কল আসলো জাঙ্কুকের। ফোনটা হাতে নিয়ে দেখলো ন্যান্সি কল দিয়েছে। রিসিভ করলো না, কেটে দিল সে। ততক্ষণে রাগেতে বিছানা ছেড়ে উঠে চলে যাচ্ছিল সেখান থেকে। জাঙ্কুক উঠে বসলো, ফোনের স্ক্রিন থেকে দৃষ্টি সরিয়ে তেয়ের দিকে তাকালো। তেয়ের ভিতর ভিতর চাহনি দেখে হাসি পেল তার। ঠোঁট কামড়ে হেসে বলল, লাভ বাট, কাছে আসো। নাক ফুলিয়ে রেগে উত্তর দিল সে আসবে না। ফাইন, তাহলে আমিও মানেটা বোঝাবো না। তেয়ে কথাটা শুনে এগিয়ে আসলো জাঙ্কুকের কাছে। বউকে কাছে পাওয়া মাত্রই তার হাত টেনে নিজের কোলে বসালো। তেয়ের গোলাপি অধরে টুপ করে চুমু এঁকে দিল। তেয়ে বিরক্ত হয়ে উঠে যেতে চাইলে জাঙ্কুক তার কানের কাছে গিয়ে হিসিয়ে বলল, আমার দেওয়া ভালোবাসার যন্ত্রণায় যখন তুমি কাঁদো তখন আমার ভালো লাগে। গভীর রাতে তোমার অস্পষ্ট কণ্ঠে আমার নামটা শুনতে বেশ লাগে। জাঙ্কুকের কথা কানে আসতে লজ্জায় চোখ মুখ লাল হয়ে গেছে তের। কি বলবে বুঝতে না পেরে মুখ লুকিয়েছে জাঙ্কুকের বুকে। হাসলো জাঙ্কুক তার লজ্জাবতীকে দেখে। কোলে তুলে নিয়ে গেল ওয়াশরুমের দিকে। তেকে রুমে বসিয়ে রেখে জাঙ্কুক নিচে গিয়েছে। সার্ভেন্টকে বলেছে তেকে এনে খাবার দিয়ে যেতে। যাওয়ার আগে বারবার বলে দিয়েছে তে যেন নিচে না নামে। ড্রয়িং রুমে পাতানো সোফায় বসে আছে ন্যান্সি আর সাইনো। পাশেই রয়েছে ন্যান্সির কাজিন, সে আবার এখানকার ভারপ্রাপ্ত ওসি। এরই মধ্যে সেখানে জাঙ্কুকও চলে আসলো। ন্যান্সি তখন ল্যাপটপটা জাঙ্কুকের দিকে ঘুরিয়েছে। ল্যাপটপের স্ক্রিনে চোখ রাখতেই স্তব্ধ হয়ে গেল জাঙ্কুক। বিস্ময় নিয়ে তাকালো ন্যান্সির দিকে। চোখের ইশারায় বোঝালো জাঙ্কুক যা দেখছে তা সত্যি কিনা। ন্যান্সি হয়তো বুঝলো জাঙ্কুকের চোখের ভাষা। সে বলে উঠল, অবাক হলি? আমিও হয়েছিলাম। তুই যা দেখছিস সেটাই সত্য। এখানে ওরা কি দেখেছে আর কেনই বা ওসি এসেছিল সেটা না হয় পরে সলভ করা যাবে, সেটা পরে তোমরা বুঝবে। যাই হোক, আবার গল্পে ফিরে আসি। এইদিকে খাটের সাথে মাথা ঠেকিয়ে মেঝেতে বসে আছে রোজি। চুলগুলো এলোমেলো হয়ে আছে, গায়ের ওড়নাটা পড়ে আছে মেঝেতে। পুরো রুমে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে এদিক সেদিকে। যে কেউ দেখলে বলে দিবে বহুদিন হলো নিজের যত্ন সে নেয় না। রোজির আম্মু এসেছেন মেয়ের জন্য খাবার নিয়ে। চোখের সামনে মেয়েটাকে এভাবে শেষ হয়ে যেতে দেখছেন, তারও কষ্ট কম হচ্ছে না। কিন্তু রোজির এমন আচরণের কারণ অজানা ওনার কাছে। জেহাবের মৃত্যু অর্থাৎ তেয়ের আম্মুর মৃত্যুর পর থেকেই এমন নিজেকে কেমন গুটিয়ে নিয়েছে সবকিছু থেকে। রুম থেকে বের হয় না এখন আর। একটা সময় সারাদিন বাইরে কাটানো রোজি এখন নিজেকে বন্দি করে নিয়েছে চার দেয়ালের মধ্যে। রোজির আম্মু ওর কাছে গিয়ে বসলেন, কাঁধে হাত দিয়ে বললেন, কি হয়েছে মা তোর? কি সমস্যা হয়েছে বল আমাকে। নিজেকে এভাবে কষ্ট দিচ্ছিস কেন? অনুশোচনা হচ্ছে আম্মু, অনুশোচনা বোধ করে করে খাচ্ছে আমাকে। কিসের জন্য অনুশোচনা হচ্ছে তোর? কি করেছিস তুই? কিছু হয়নি আম্মু, তুমি এখান থেকে যাও তো, আমার কিচ্ছু ভালো লাগছে না। আর আমার কিছুই হয়নি, কিচ্ছু করিনি আমি। কথা বাড়লো না রোজির আম্মু চলে গেলেন সেখান থেকে। রোজি দ্রুত দরজাটা আটকে দিল, কান্না পাচ্ছে ওর। রোজি ভুল করেছে, মায়ের মতো বড় আম্মুকে মেরে ফেলেছে সে। বারবার কানে বাজে ওনার ডাক। বাইরে গেলে ছোটবেলার স্মৃতি মনে পড়ে। যেদিকে তাকায় ওনাকে দেখতে পায় শুধু। মাঝে মধ্যে নিজেকে প্রশ্ন করে এত কিছু কিভাবে কি করলো। সেটা জাঙ্কুক সংসার করছে তেয়ের সাথে। তাদের ভালোবাসায় ভরা সুন্দর একটা সংসার হয়েছে। তাদের ভালোবাসায় ভরা সুন্দর একটা সংসার হয়েছে। 2 দিন পর হয়তো ঘর আলো করে রাজকন্যা বা রাজপুত্র আসবে। রোজি কি পেল? কিছুই পায়নি। ও তো অভিশাপ হয়ে দাঁড়িয়েছে সবার জন্য। যখনই নিজের করা ভুলের কথা মনে পড়ে রোজির ইচ্ছে করে নিজেকে শেষ করে দিতে, কিন্তু পারে না। হাসি পায় তখনই নিজের উপরেই। নিজেকে শেষ করে দেওয়ার ক্ষমতাটুকু নেই ওর মধ্যে। সময় পেরিয়ে গেছে 2-3 দিনের মতো। লিজা আর সবিনের দুজনের বাড়িতেই বিয়ের আয়োজন চলছে। বাড়িতে বিয়ে, মেহমানদের আনাগোনা চলছে। সকাল থেকেই শাশুড়ির সাথে হাতে হাতে কাজ করছে তে। অবাক হচ্ছেন জিন, এই মেয়েটাই কিনা এক সময় সারাদিন অফিস সামলাতো, বাইরে পড়াশোনা করতো। দেখতে যেমন সুন্দর তেমনই পড়াশোনা, তেমনই কাজ, সবকিছুতেই পারফেক্ট। এত ভালো বৌমাকে প্রথমে তিনি কত কিছু শুনিয়েছেন। ভাবলেন নিজের উপর রাগ হয় জিনের।
জাঙ্কুক এসে কিচেনের দরজার সামনে ওকে ঝুঁকে মারছে। বিষয়টা চোখে পড়তেই মুস্কি হেসে কিচেন থেকে বেরিয়ে গেল জাঙ্কুকের আম্মু। জাঙ্কুক তখনই সুযোগ বুঝে রান্নাঘরে ঢুকে পড়লো। কোমরের শাড়ির আঁচল গুজে গিন্নিদের মতো কাজ করছে তে। মাঝে মধ্যে জাঙ্কুকের এইভাবে আনন্দ হয়। এই অতি সুন্দরী মেয়েটি গুণবতী তার বউ কাছে এসে ফুট করে তেকে জড়িয়ে ধরলো। মুক্ত বলো তের গৃহদেশে বিরক্ত হয়ে গভীর শ্বাস ফেলে বলল তে, ছাড়বেন আমাকে? ছাড়বো বলে তো ধরেনি। কেন ধরেছেন? মুড এসেছে আবার? জাঙ্কুক অল টাইম মুডে থাকে, দিনের বেলা তাই প্র্যাকটিক্যালি কিছু করছি না। তে দাঁত কিরমির করে বলে উঠলো জাঙ্কুককে, নির্লজ্জ লোক, ছাড়ুন। একটা কিউট গোলু মোলু মেয়ে বাবু এনে দাও, ছেড়ে দিব। জাঙ্কুকের কথা শুনে হেসে ফেলতে। এই কথা তার মুখে নতুন নয়। এই কয়েকদিনে জাঙ্কুকে আবদার কতবার করেছে তার হিসেব নেই। জাঙ্কুকের এমন কথার উত্তরে কি বলবে বুঝে পায় না তে, চুপ করেই থাকে। তখন কিছু একটা নিতে এসেছে লিজা। জাঙ্কুক আর তেকে এভাবে দেখে গলা খাকারি দিয়ে মুখ ঘুরিয়ে বলল, আমি কিছুই দেখিনি, তোমরা চালিয়ে যাও। তের কানে কথাটা যেতে সে জাঙ্কুককে ঠেলে দূরে সরাতে চাইল, কিন্তু জাঙ্কুক এক চুলো নড়ল না। ভুরু কুঁচকে লিজার দিকে তাকিয়ে বলে উঠল, যা গিয়ে বরের মাথা খা, আমাদের বিরক্ত করিস না। লিজা হা করে জাঙ্কুক আর তেয়ের দিকে তাকিয়ে রইল। জাঙ্কুক তখন তেকে ছেড়ে কিছুটা দূরে গিয়ে ঝুড়ি থেকে একটা আপেল তুলে তাতে কামড় বসালো। লিজার দিকে চোখ গরম করে তাকাতেই মুখ ভেঙচি দিয়ে অন্যদিকে চলে গেল। তেও একইভাবে জাঙ্কুকের দিকে চোখ গরম করে তাকিয়ে বলে উঠল, চলে যান এখান থেকে। জাঙ্কুক আপেলে কামড় দিয়ে হেসে বলল, লাভবার্ড কাছে আসো। তুমি দূরে দূরে থাকো বলে বাবু আসতে এত সময় লাগছে, তাই বলে রান্না করে এমন করবে না? আপনার কি কখনোই কাণ্ডজ্ঞান হবে না? মুড আসলে আমি যেখানে সেখানে যাতা করে দিতে পারি, রান্নাঘর আর কি। তুমি আমি একসাথে একা রুমে আছি মানে? পুরো কথা শেষ হওয়ার আগে তে ওর মুখ চেপে ধরলো। তখনই জাঙ্কুকের আম্মু এসে পড়লো কিচেনে। বোঝা মাত্রই তে আর জাঙ্কুক দুজনই সরে গেল একে অপরের থেকে। মাকে দেখে জাঙ্কুক বেরিয়ে গেছে সেখান থেকে। কি যেন ভেবে হাসলেন। জিন বৌমাকেও চলে যেতে বললেন, বাকিটুকু কাজ তিনিই করে নেবেন। লিজাকে সাজানো হয়েছে বিয়ের সাজে, লাল বেনারসি শাড়ি, গলায় হাতে সোনার গহনা। এমনিতেই লিজা সুন্দর, আজ বিয়ের সাজে ওর সৌন্দর্য যেন দ্বিগুণ বেড়ে গেছে। আয়নার সামনে বসে থাকা লিজার মাথায় ওড়না টেনে দিল তে। কিছুটা ঝুঁকে ওর দিকে তাকিয়ে বলল, ননদিনের রূপের আগুনে আজ আমার ভাইয়ে পাগল হবেই। লিজা হাসলো, শুধু কথা বলে না, চুপ করে বসে রইল। জিন রুমে এসেছেন মেয়েকে দেখতে। সে এখনো রেডি হয়নি দেখে তাকে বারবার বলছেন যেন সে গিয়ে রেডি হয়। তেও শুনলো শাশুড়ির কথা, রেডি হতে চলে গেল রুমে। রুমে এসে চোখ আটকে গেল বিছানার উপরে। তের চোখ আটকে গেল বিছানার উপর রাখা নীল শাড়িতে। পাশে গহনা রাখা আছে, খুব যত্ন করে সবকিছু সাজিয়ে রেখেছে কেউ একজন। তের বুঝতে বাকি নেই এটা জাঙ্কুকেরই কাজ। ঠিক তখনই পেছন থেকে এসে জাঙ্কুক জড়িয়ে হলো তেকে। বিরক্ত হয়ে সে বলে উঠল, ছাড়ুন তো। জাঙ্কুক তের পিঠের চুল সরিয়ে চুমু দিয়ে বলে উঠল, দুষ্ট ইশারায় তুমি তো আমাকে কাছে ডাকলে, এখন পালাই পালাই করছো কেন? তে ঘুরে তাকিয়ে বলল জাঙ্কুককে, আপনি কি কখনোই ভালো হবেন না? আমি খারাপ ছিলাম কবে? চেঞ্জ করব, বের হন রুম থেকে। আমি করিয়ে দিই, বিলিভ মি, অন্য কিছু করব না। দরকার নেই তোমার, তাহলে শাড়ি পরে বাইরে যাওয়ার দরকার নেই, থাকো তুমি এখানে। মানে? জাঙ্কুক উত্তর না দিয়ে রুম থেকে বেরিয়ে যাচ্ছিল। তে বাধ্য হয়ে তার কথা শুনল। নিজের পরিকল্পনা সফল হয়েছে বুঝতে পেরে রাজ্য জয় করা হাসি দিল জাঙ্কুক। এগিয়ে এসে বিছানায় রাখা শাড়িটা হাতে তুলে নিল। খুব সুন্দর করে লিজা আর সবিনের বিয়েটা সম্পূর্ণ হলো। ফুল দিয়ে সাজানো বিছানা ঠিক মাঝখানে বসে আছে লিজা। বিয়ের সাজটা রয়ে গেছে তার এখনো। লিজা অপেক্ষা করছে সবিনের জন্য। অনেকক্ষণ পর দরজা খোলার শব্দ কানে আসলো তার। তাকালো সেই দিকে। ফোনে কারোর সাথে কথা বলতে বলতে সবিন এসেছে রুমে। কথা হলে ফোনটা হাত থেকে রেখে তাকিয়েছে লিজার দিকে। লিজার আগামিত মুখশ্রীটা নজরে আসলো তার। তোমার ওই জাউরা ভাইয়ের সাথে আমার বোনকে কেন বিয়ে দিয়েছি জানো? শুধু তোমাকে ভালোবাসি বলে। তবুও তুমি আজকের দিনে হলু বিড়ালের মতো গাল ফুলিয়ে তাকিয়ে থাকবে আমার দিকে? সবসময় সব বিষয়ে আমার ভাইয়াকে টেনে আনেন কেন আপনি? তোমার ভাই আমার শত্রু লাগে তাই। লিজার আগে মুখ ফিরে নিল অন্যদিকে। সবিন পাশে বসে একে পরে কথা বলে যাচ্ছে তাকে। এদিকে গায়ের শাড়ি গহনা খুব বিরক্ত করছে লিজাকে। মাথার ওড়নাটা টেনে খুলতে যাবে, তখনই সবিন বলে উঠল, তুমি কষ্ট করে খুলছো কেন? এগুলো তো আমার কাজ। এভাবে দুষ্টু মিষ্টি খুঁজতে কাটলো তাদের রাতটা। অন্যদিকে অন্ধকার রুমে কানে হেডফোন লাগিয়ে গান শুনছে রোজি। চোখ দিয়ে পানি পড়ছে আপনা আপনি। মাথার মধ্যে কত চিন্তা ঘুরপাক খাচ্ছে তার। বারবার দোষারোপ করে যাচ্ছে নিজের ভাগ্যকে, কেন সবসময় তার সাথে এমনটা হয়। রোজির খারাপ লাগে, নিজের প্রতি নিজের ঘৃণা হয়। ওর করা ভুলের জন্য একটা মানুষ পৃথিবী থেকে চলে গেছে।
যিনি কিনা রোজিকে ছোটবেলা থেকে নিজের মেয়ের মতো করে বড় করে তুলেছেন, তাকে নিজ হাতে মেরে ফেললো ভাবতেই টুকটাক করে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়লো চোখ থেকে। অন্ধকার রুমের দরজাটা কেউ ধাক্কা দিয়ে কিছুটা ফাঁক করেছে, সেই ফাঁক দিয়ে বাইরে থেকে আলো এসে পড়েছে রোজির চোখে মুখে। হঠাৎ রুমে আলো আসায় বিরক্তিতে চোখ মুখ কুঁচকে বন্ধ করে নিয়েছে সে। আস্তে আস্তে চোখ খুলে রোজি তাকিয়েছে দরজার দিকে। মনে হলো চেনা পরিচিত কেউ দাঁড়িয়ে আছে সেখানে। ভালো করে দেখে বুঝতে পারলো মানুষটা ওর বড় আম্মু। বুকের ভেতরটা কেঁপে উঠেছে রোজির, ভয় কিছুটা পিছিয়ে গিয়েছে, চোখ বন্ধ করে চিৎকার দিয়ে উঠেছে। কিছুক্ষণ পর মনে হলো কেউ ওর সামনে এসে বসেছে হাঁটু গেড়ে। ভয়ে ভয়ে চোখ তুলে তাকালো রোজি, দেখতে পেল জাঙ্কুককে। মনের মধ্যে থাকা সব ডর ভয় কোথায় যেন উড়ে গেল। মনে হলো অনুশোচনা বোধ থেকে বারবার সব জায়গায় ওর বড় আম্মুকে দেখতে পারছে। রোজি ওর চোখের পানি মুছে তাকিয়েছে জাঙ্কুকের দিকে। এই মানুষটাকে রোজি বড্ড ভালোবাসে। কেন ভালোবাসে সে নিজেও জানে না। কতদিন পর সে আবারও সামনে থেকে দেখছে জাঙ্কুককে। জাঙ্কুকের কণ্ঠ, হাসি মাখা মুখটা মিস করেছিল রোজি। ইচ্ছে হলো দু হাতে শক্ত করে জড়িয়ে ধরবে জাঙ্কুককে। আগে পরে কি হবে বা হতে পারে না ভেবেই রোজি জড়িয়ে ধরতে চাইলো জাঙ্কুককে, কিন্তু থেমে গেল ওর কথায়। চোখ মুখ শক্ত করে গম্ভীর কণ্ঠে রোজিকে বলে উঠেছে জাঙ্কুক। কি পেলে এসব করে? রোজি ভরকালো, শুকনো ঢোক গেলে বলল জাঙ্কুককে, কি কি করেছি আমি? কি করেছিস জানিস না? রোজি কথা বলে না, চুপ করে রইল। জাঙ্কুকের কথায় বুঝতে বাকি নেই ওর। জাঙ্কুক জেনে গেছে সবটা। জাঙ্কুকের বিয়ে ভাঙা থেকে শুরু করে আগে পরে যা যা হয়েছে সবটাই রোজির কাজ। আম্মুর মৃত্যুর জন্য যে একটু হলেও রোজি দায়ী, এটাও কি জাঙ্কুক জেনে গেছে? ভয় হলো তার, ঘামতে শুরু করেছে। আবারও অসহায়ের মতো তাকিয়ে বলল জাঙ্কুককে, আমাকে ভালোবাসলি না কেন জাঙ্কুক? খুব কি ক্ষতি হয়ে যেত আমাকে ভালোবাসলে? তুই আমাকে একটুখানি ভালোবাসলে আমি এসব কিছুই করতাম না, বিশ্বাস কর। ভালোবাসা মন থেকে আসে রোজি। তোকেও কেউ মন থেকে ভালোবাসতো নিজের সবটা দিয়ে, কিন্তু তুই কেন বুঝলি না তার ভালোবাসা? রোজি হাসলো জাঙ্কুকের কথায়। ভালোই কথা কাটাতে পারে জাঙ্কুক। কি সুন্দর করে ওর করা প্রশ্নটা ওকে ফিরিয়ে দিল। জাঙ্কুকের ফোনের রিং হচ্ছে বারবার, কেউ কোনো দরকারে কল দিচ্ছে ওকে। দেরি না করে চলে গেল রোজির রুম থেকে। দরজার সামনে গিয়ে আবার ফিরে তাকালো, দীর্ঘ শ্বাস ছাড়লো রোজিকে দেখে। রোজি এখনো অসহায়ের মতো তাকিয়ে আছে জাঙ্কুকের যাওয়ার পানে। কি বলল জাঙ্কুক? কি তাকে ভালোবাসে? সাইনো? রোজিরও এটাই মনে হলো। সত্যিই তো, রোজি বরাবর সাইনোকে ফিরিয়ে দিয়েছে। রোজি ভুল জানা সত্ত্বেও যে সাইনো ওকে সাপোর্ট করে গেছে সব অবস্থাতেই, তাকে রোজি সবসময় অবহেলা করেছে। যেভাবে রোজিকে করেছে জাঙ্কুক, সে বুঝতে পারছে সাইনোর কেমন লেগেছিল তখন। কিন্তু সাইনোর ভালোবাসা পাওয়ার কোনো যোগ্যতাই তো ওর নেই। এই সুন্দর পৃথিবীতে ওর মতো পাপের বেঁচে থাকার কোনো অধিকার নেই। বিয়ের পরে কোথাও বেড়াতে যাওয়া হয়নি জাঙ্কুক আর তের। লিজা আর সবিনের বিয়েরও বেশ কয়েকদিন হয়ে গেছে। জাঙ্কুকের আম্মু বারবার বলেছিলেন তেকে নিয়ে কোথাও ঘুরে যেতে আসতে। কাজের চাপে জাঙ্কুক তখন মানা করেছিল, তবে আপাতত সে ফিরে আসে, তাই ভাবলো ঘুরতে যাবে সবাই মিলে। আজকে তে, জাঙ্কুক আর সবিন লিজার ঘুরতে যাওয়ার কথা। তের বরাবরই পাহাড় পছন্দ। লিজাও কিছুদিন আগে সাথে যেতে চেয়েছিল। হুট করে জাঙ্কুকের মাথায় আসলো কথাটা, তাই বেশি কিছু না ভেবে ঘুরতে যাবে বলে ওই জায়গাটাই সিলেক্ট করেছে। সায়নকেও জোরাজোরি করে সাথে নিয়েছে জাঙ্কুক। তারা যেখানে যাচ্ছে ন্যান্সির বেড়ে ওঠা ওখানেই। সায়ন না বললেও মুখে জাঙ্কুক বুঝতে পারে ন্যান্সিকে সায়ন একটু হলেও পছন্দ করে। এখানকার সবকিছু ছেড়ে ছুড়ে বেশ কয়েকদিন আগে চলে গিয়েছে ন্যান্সি। কারণটা সায়নই বুঝতে পারলো, আটকায়নি সে। সায়নও নিজেকে প্রশ্ন করে মাঝে মধ্যে সে কি ন্যান্সিকে পছন্দ করে, কিন্তু মনের মধ্যে কোথাও না কোথাও যে এখনো রয়ে গেছে রোজি। তাকে ভুলে নতুন করে নিজের জীবন সাজাবে কিভাবে? এদিকে তের শরীরটা খারাপ লাগছে। জাঙ্কুককে বলেনি, চিন্তা করবে তাই, কিন্তু মাথাটা ঘুরছে বারবার, বিরক্ত লাগছে ওর। সায়নও ড্রাইভ করছে, পেছনের সিটে তে আর জাঙ্কুক বসে আছে। সবিন আর লিজা আসছে তাদের গাড়ি নিয়ে। জাঙ্কুক লক্ষ্য করলো তেকে, কেমন ঘামছে, বারবার মাথায় হাত চেপে ধরছে। চিন্তা হলো জাঙ্কুকের। তে, কি হয়েছে তোমার? কোথাও কষ্ট হচ্ছে আমাকে বলো। কিছুই হয়নি, আমি ঠিক আছি। না, তুমি ঠিক নেই। জাঙ্কুক তের থেকে চোখ সরিয়ে সায়নের দিকে তাকিয়ে ওকে গাড়ি ঘোরাতে বলল। এদিকে তেও সায়নকে মানা করেছে গাড়ি না ঘোরাতে। সায়ন মনে মনে বকা দিচ্ছে তে আর জাঙ্কুককে। এই দুজনের মতের অমিল হওয়া স্বাভাবিক, কিন্তু আকাশের জায়গায় আজকে সায়নও বেচারা ফেসে গেছে। আজ রাস্তায় গাড়ি থামিয়ে রেগে তাকিয়ে আছে জাঙ্কুক আর তের দিকে। গম্ভীর কণ্ঠে বলেছে তাদের, তোমরা আগে ঠিক করো কি করব।
জাঙ্কুক এখনো কথা বলেই যাচ্ছে। তে মেজাজ দেখিয়ে জাঙ্কুককে বলে উঠেছে, থামবেন আপনি? জাঙ্কুক তের অধরের দিকে তাকিয়ে দুষ্টুমিতে ভরা হাসি দিয়ে বলল, শুরু তো করিনি, থামবো কি? সায়নও বেচারা মুখ ঘুরিয়ে নিয়েছে অন্যদিকে। এই জাঙ্কুকের ডাবল মিনিং কথার মানে খুব ভালো করেই বুঝে সে। তে পাতা দিল না জাঙ্কুকের কথায়। সায়নকে উদ্দেশ্য করে বলল, ভাইয়া গাড়ি স্টার্ট দিন। ডিসিশন ফাইনাল, আমরা যাচ্ছি। না, আমরা বাসায় যাব, তুমি অসুস্থ। আমার কিছুই হয়নি। বেশ অনেকক্ষণ তর্কাতর্কি করলো দুজনে। পুরোটার সময় সায়ন বেচারা মাথায় হাত ঠেকিয়ে বোকার মতো তাকিয়ে দেখলো তাদেরকে। জাঙ্কুক হার মানলো বউয়ের জেদের কাছে। সায়নকে গাড়ি স্টার্ট দিতে বললো আবারও। আমি দেখে মেজাজ খারাপ হয়ে গেছে জাঙ্কুকের, কিন্তু আপাতত ঝামেলা করতে চায় না সে, তাই চুপিয়ে আছে। দিকে না তাকিয়ে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে আছে জাঙ্কুক। তের কেমন হাসি পাচ্ছে জাঙ্কুকের আগামিত চেহারাটা দেখে। জাঙ্কুকের কাঁধে মাথা রাখলো তে, শান্তির নিঃশ্বাস ছাড়লো সে। জাঙ্কুকও মুচকি এসে তের কপালে চুমু এঁকে দিল। সময়টা শীতকাল, চারদিকে সুন্দর আবহাওয়া বিরাজ করছে। এই সবুজে ঘেরা সুন্দর পরিবেশ আর শীতল আবহাওয়া যে কারো মন ভালো করে দিতে বাধ্য। জাঙ্কুকরা সবাই এসে একটা রিসোর্টে উঠেছে। এখান থেকে পাহাড় ও মেঘের অপূর্ব দৃশ্য দেখার সুযোগ আছে। তে দাঁড়িয়ে আছে জানালার সামনে, চোখ বন্ধ করে শান্তির নিঃশ্বাস ছাড়লো সে। বাইরের দৃশ্য দেখে মনে হচ্ছে সে মেঘে রাজি আছে। তের বরাবরই পাহাড় আর সমুদ্র পছন্দ। জাঙ্কুক কিভাবে যেন জেনে নিয়েছে ওর সব পছন্দ অপছন্দের কথা। এই কয়েক মাসে ওদের সম্পর্কটা আগের থেকে অনেকটাই ভালো হয়েছে। মাঝে মধ্যেই মন খারাপ হলে জাঙ্কুক তেকে লং ড্রাইভে নিয়ে যায়, তার মন ভালো করার সর্বোচ্চ চেষ্টা করে। জাঙ্কুকের এত যত্ন দেখলে মাঝে মধ্যে নিজেকে পৃথিবীর সবচেয়ে ভাগ্যবতী নারী মনে হয় তের। তে দাঁড়িয়েছিল, কে একজন পিছন থেকে এসে জড়িয়ে ধরলো। চেনা পারফিউমের ঘ্রাণ আর মানুষটির স্পর্শে বুঝতে বাকি নেই এটা জাঙ্কুক। জাঙ্কুক চোখ বন্ধ করে নিজের মুখ ডুবিয়েছে তের গ্রীবাদেশে। বিরক্ত হলো তে, জাঙ্কুককে সরিয়ে দিতে চাইছে নিজের থেকে। জাঙ্কুক রেগে তাকিয়ে আছে ওর দিকে, গম্ভীর কণ্ঠে বলে উঠল, সমস্যাটা কি তোমার? ভালো লাগে না আমার স্পর্শ? কি চাইছেন আপনি? কিছু একটা ভেবে জাঙ্কুকের মুখ থেকে রাগ সরে গেল মুহূর্তেই। আবারও তের কাছে গিয়ে জড়িয়ে ধরে গালে চুমু এঁকে দিল। কানের কাছে গিয়ে বলল, একটা বাবু চাই আমার। চোখ বন্ধ করে শ্বাস ফেললো তে, কিছুই বললো না জাঙ্কুককে। তে নীরব আছে। জাঙ্কুকের ছোঁয়ায় বিরক্ত হচ্ছে। বুঝতে পেরে জাঙ্কুক মেজাজ দেখিয়ে চলে গেল রুম থেকে। আমরা এই গল্পের প্রায় শেষের দিকে আছি, আর মাত্র একটা পার্ট দেওয়া হবে, তারপরে এই গল্পের সমাপ্তি।